আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমরা গত ক্লাসে কোষ ঝিল্লি সম্পর্কে পড়েছিলাম এবং আমরা কোষ ঝিল্লির ডিটেলস মডেল সহ আমরা ব্যাখ্যা করেছিলাম। এখন কোষ ঝিল্লির ছোটো একটা টপিক, যে কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। প্রথমে আসো মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই জিনিসটা কি? এটা শুধুমাত্র কোথায় থাকবে? এটা অন্ত্রে থাকবে। আমাদের যে ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্র আছে, সে আমাদের অন্ত্রের এপিথেলিয়ামটা কি হবে? এই এপিথেলিয়ামের কোষঝিল্লি, সেই কোষঝিল্লির মুক্ত প্রান্তগুলো আমাদের এই যে অভিক্ষেপের মতো সৃষ্টি হবে, আঙ্গুলের মতো অভিক্ষেপ বলা হয়। তাহলে আমাদের যখন অন্ত্রের এপিথেলিয়ামের মুক্ত প্রান্তের যে কোষঝিল্লি, সেটা আমাদের ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ, আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করবে, সেটাকে আমরা বলবো মাইক্রোভিলাই। তাহলে এই জিনিসগুলো এখানে আমাদের মাইক্রোভিলাই। তাহলে এটা জ্ঞানমূলকে আসতে পারে। এবং মাইক্রোভিলাইয়ের কাজ যদি আমাদের জিজ্ঞেস করা হয়, এটা কিসের জন্য এটা তৈরি হয়? এটা আমাদের ক্ষুদ্রান্ত্র বা বৃহদন্ত্রে শোষণ অঞ্চল বাড়াবে। ঠিক আছে, আমাদের খাদ্য শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করবে। শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করবে, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা গেল হচ্ছে আমাদেরকে মাইক্রোভিলাই। এখন আরেকটা টপিক হচ্ছে পিনোসাইটিক ভ্যাসিকল। এই পিনোসাইটিক ভ্যাসিকল জিনিসটা কি? আমাদের কোষ ঝিল্লির মাঝে মাঝে ফাটল সৃষ্টি হবে। এই যে এখানে আমরা এটা দ্বারা বুঝাইলাম যে এখানে একটা ফাটল ধরবে, এখানে আরেকটা ফাটল ধরবে। তাহলে যখন আমাদের কোষ ঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হবে, তখন আমাদের সেই ফাটল দিয়ে তরল পদার্থ গড়িয়ে বের হয়ে যাবে। তরল পদার্থ বা পানি কন্টেন্টগুলো আমাদের কী হবে? গড়িয়ে বের হয়ে যাবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে, যে গর্ত দিয়ে বের হচ্ছে, সেটাই হচ্ছে পিনোসাইটিক ভ্যাসিকল। এবং পিনোসাইটিক ভ্যাসিকল দিয়ে যে তরল পদার্থ গড়িয়ে বের হচ্ছে, তাকেই আমরা বলেছিলাম পিনোসাইটোসিস। তাহলে গত ক্লাসে আমরা দুইটা টার্ম পেয়েছিলাম, একটা হচ্ছে আমাদের কি ফ্যাগোসাইটোসিস, আর একটা হচ্ছে ফিনোসাইটোসিস। তাহলে ফিনোসাইটোসিস কাকে বলবো? কোষঝিল্লির মাঝে মাঝে ফাটল সৃষ্টি হয়ে তরল পদার্থ গড়িয়ে পড়ার যে মাধ্যম, সেটাই হচ্ছে আমাদের ফিনোসাইটোসিস। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এখানে কিন্তু তরল পদার্থগুলো গড়িয়ে পড়বে না, বা তরল পদার্থগুলো ভিতরে ঢুকবে না। এখানে আমাদের কঠিন বস্তুগুলো, কঠিন খাদ্যকণা আমাদের কি হবে? খেয়ে ফেলবে। তাহলে আমাদের একটা কোষ কোনো একটা খাদ্যকে নিজের মধ্যে নিয়ে আসবে, একটা গহ্বর সৃষ্টি করবে, তাকে আমরা বলবো এই ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, তাহলে ফ্যাগোসাইটোসিস হচ্ছে এনগালফ করবে, নিজের মধ্যে নিয়ে আসবে। আর এটা হচ্ছে আমাদের কি এক্সিট করবে, বাইরে বের করে দিবে। তাহলে দুইটা কথা যাতে কনফিউশন না হয়, একটা ফ্যাগোসাইটোসিস হচ্ছে এনগালফ করবে, ফিনোসাইটোসিস হচ্ছে এক্সিট করবে। এটা গেল। এখন আমরা নতুন যে টপিকটা পড়তে চাচ্ছি, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আমরা বলেছিলাম আদর্শ উদ্ভিদ কোষে জীবিত উপাদানটা হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজমকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে কোষঝিল্লি, একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এবং আমরা এটাও বলেছিলাম সাইটোপ্লাজমেই মেনলি অঙ্গাণু থাকবে, ঝিল্লিবিহীন অঙ্গাণু থাকবে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে। তাহলে সাইটোপ্লাজম জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যের মধ্যে এই জিনিসটা আমাদের রাখবে, যে সাইটোপ্লাজম হচ্ছে আমাদের যেখানে আমাদের কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত আমাদের অঙ্গাণুগুলো থাকবে। ঠিক আছে, এবং এটার মধ্যে মাতৃকা থাকবে। সাইটোপ্লাজমের মাতৃকা রয়েছে। মাতৃকা জিনিসটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিত্তি হচ্ছে মাতৃকা। এই মাতৃকার গঠনে আমরা অনেকগুলো কথা পাবো, যে মাতৃকা হচ্ছে আমাদের অর্ধ তরল, মাতৃকা আমাদের অর্ধ স্বচ্ছ, এবং মাতৃকা হচ্ছে কলয়েডাল তরল পদার্থ। তাহলে এটা একটা তরল পদার্থ। ঠিক আছে, এই মাতৃকার আর অনেকগুলো নাম আছে। আরেকটা নাম হচ্ছে হায়ালোপ্লাজম। মাতৃকার আরেকটা নাম হচ্ছে হায়ালোপ্লাজম, এবং বর্তমানে একে সাইটোসল বলা হয়। খুব ইম্পর্টেন্ট, যে সাইটোপ্লাজমের মাতৃকাকে আমরা বলবো হচ্ছে সাইটোসল। এবং এই সাইটোসল শব্দটা কে আবিষ্কার করছে বা কে প্রথম ব্যবহার করছে? এটা হচ্ছে আমাদের A.H. লার্ডি।
শুধু লার্ডি মনে রাখলেই হবে। বিজ্ঞানী লার্ডি এই সাইটোপ্লাজমের মাতৃকাকে সাইটোসল প্রথম এই শব্দটা প্রথম ব্যবহার করেন। এখন সাইটোপ্লাজমের মধ্যে আমাদের দুইটা মাতৃকায়, সাইটোপ্লাজমের মাতৃকার মধ্যে আমাদের দুইটা অঞ্চল, একটা বাইরেরকে আমরা বলবো এক্টোপ্লাজম, এবং ভিতরের যেটা সেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজম। এন্ডো মানেই হচ্ছে ভিতরে, ইন মানেই ভিতরে, এন্ডো মানেই ভিতরে, আমরা সবসময় মনে রাখবো। তাহলে এক্টোপ্লাজম আর এন্ডোপ্লাজম, এখানে মনে রাখতে হবে যে কোনটা আমাদের বৈশিষ্ট্য কীরকম হয়। তাহলে এটা যাতে কনফিউশন না হয়, কনফিউশন মাঝে মাঝে হয়, এটা যাতে কনফিউশন না হয় আমরা মনে রাখবো একই ঘন কাদা। ঠিক আছে, এই দিয়ে হচ্ছে এক্টোপ্লাজম, তার মানে আমরা বোঝাচ্ছি মাতৃকার বাইরের অঞ্চল এক্টোপ্লাজম, সেটা কি হবে, সেটা হচ্ছে অপেক্ষাকৃত ঘন হবে। কার থেকে ঘন হবে? এন্ডোপ্লাজম থেকে ঘন হবে। এবং ক দিয়ে হচ্ছে কম, দা দিয়ে হচ্ছে দানাদার। তার মানে আমাদের এক্টোপ্লাজমটা অপেক্ষাকৃত ঘন এবং সেটা কম দানাদার। তাহলে এটার বিপরীত বৈশিষ্ট্যটাই হচ্ছে আমাদের কি? এন্ডোপ্লাজম অপেক্ষাকৃত কি? কম ঘন এবং বেশি দানাদার। কিসে? কম ঘন এবং হচ্ছে বেশি দানাদার। তাহলে একটা আমরা ছন্দ দিয়ে মনে রাখলাম, আর একটা অটোমেটিক মনে থাকবে। এটা গেল এক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের দুইটা অঞ্চল আমরা পড়ে ফেলছি। এখন আমাদের আরেকটা কথা হচ্ছে টনোপ্লাস্ট। এই টনোপ্লাস্ট জিনিসটা কি? এটা সাইটোপ্লাজমের ভেতরের কোষ, অর্থাৎ সাইটোপ্লাজমের ভেতরে যে কোষ গহ্বরগুলো থাকবে, সেই কোষ গহ্বরের চারদিকে আমাদের একটা পাতলা পর্দা। ঠিক আছে, কোষ গহ্বরের চারদিকে পাতলা পর্দা, এই পাতলা পর্দাটাকে আমরা বলছি টনোপ্লাস্ট। তাহলে আমাদের সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বরের চারদিকে পাতলা পর্দার যে অংশটা, সেটাই হচ্ছে টনোপ্লাস্ট। তাহলে সাইটোপ্লাজম নিয়ে আমাদের বইতে আরও অনেক কথা আছে, সবগুলো ইম্পর্টেন্ট না, আমরা আস্তে আস্তে সবগুলো শিখব। একটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমাদের যে শ্বসন হয় সেই সবাত শ্বসন, ঠিক আছে, আমাদের শ্বসন হয় সবাত বা অবাত শ্বসন, সেই সবাত বা অবাত শ্বসনের গ্লাইকোলাইসিস নামে একটা ধাপ আছে, সেটা আমরা উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। এখন জাস্ট আমরা মনে রাখবো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সংঘটিত হয় হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটার সংঘটিত হয় হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে। এই জিনিসটা আমাদের এমসিকিউতে রাখবে। এটা গেল আমাদের সাইটোপ্লাজমের আলোচনা। এখন এরপরে প্রথম অঙ্গাণু হিসেবে আমরা সাইটোপ্লাজমে আমরা বলছি অনেকগুলো অঙ্গাণু থাকে, সেই প্রথম অঙ্গাণু হিসেবে আমরা আলোচনা করব রাইবোসোম। এখন তাহলে আমরা জীববিহীন অঙ্গাণুর মধ্যে বলেছিলাম প্রথম মামাই সেরা, একদম শেষের দিয়ে আমরা রাইবোসোম পড়েছিলাম। তাহলে রাইবোসোম হচ্ছে আমাদের প্রথম কথা, এটা হচ্ছে একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, তার মানে কোষ ঝিল্লি এখানে থাকতেছে না। ঠিক আছে, এবং আমাদের যেহেতু কোষ ঝিল্লি নেই, তাহলে এটা কি নেই? কোনো আবরণী নেই, রাইবোসোমের কোনো আবরণী নেই। এবং সাইটোপ্লাজমে যখন রাইবোসোমগুলো থাকবে, তখন রাইবোসোমগুলো যদি একাধিক থাকে এবং সেটা যদি মুক্তার মালার মতো যদি বিন্যাস থাকে, তাকে আমরা বলবো পলিরাইবোসোম। তাহলে পলি মানে অনেকগুলা, তাহলে অনেকগুলো রাইবোসোম যখন মুক্তার মালার মতো অবস্থান করবে, তাকে আমরা বলবো পলিরাইবোসোম, বা আরেকটা নাম হচ্ছে পলিসোম। এখন আমাদের এখানে একটা সংখ্যা হচ্ছে ইকোলাই, ইশ্চেরিচিয়া ইকোলাই সংক্ষেপে মনে রাখে, এবং ইকোলাই অপশনে দেয়। ইকোলাই যে কোষে আমাদের পলিসোম থাকে, ইকোলাইতে পলিসোম থাকে আমাদের প্রায় 20,000টা পলিসোম থাকে, এবং শুষ্ক ওজনের এই পলিসোমগুলো শুষ্ক ওজনের, ইকোলাইতে শুষ্ক ওজনের কত পার্সেন্ট? 22%। তাহলে আমরা বললাম ইকোলাই, ইশ্চেরিচিয়া কোলাই ব্যাকটেরিয়াতে পলিসোম বা পলিরাইবোসোম থাকে 20,000 এবং তার শুষ্ক ওজনের 22%। ঠিক আছে, এবং খুবই ইম্পর্ট্যান্ট, রাইবোসোম আমাদের আদিকোষ এবং প্রকৃত কোষ। আমরা বলেছিলাম আদিকোষের রাইবোসোম 70S, প্রকৃত কোষের রাইবোসোম হচ্ছে 80S। তাহলে আমাদের এই আদিকোষ এবং প্রকৃত কোষ উভয় কোষে রাইবোসোম থাকায় রাইবোসোমকে বলা হচ্ছে সর্বজনীন অঙ্গাণু, মানে সবখানি থাকতেছে। তাহলে রাইবোসোম হচ্ছে আমাদের সর্বজনীন অঙ্গাণু, এটা আমাদের মনে রাখতে হবে। এখন রাইবোসোমের ইতিহাসে, আবিষ্কারকের ইতিহাসে যদি আমরা যাই, রাইবোসোমের প্রথম নাম কিন্তু রাইবোসোম ছিল না, রাইবোসোমের প্রথম নাম ছিল মাইক্রোসোম।
রাইবোসোমের প্রথম নাম যে মাইক্রোসোম, তাহলে এই মাইক্রোসোমটা কে দিছে? এই মাইক্রোসোমটা দিছে আলবার্ট ক্লড। তাহলে আমাদের বিজ্ঞানীর নাম জানতে হবে আলবার্ট ক্লড। এরপরে মাইক্রোসোমটাকেই পরে রাইবোসোম আবিষ্কার করা হচ্ছে, অর্থাৎ রাইবোসোম আমাদের নামকরণ করছে এরপরে জর্জ প্যারেট। এই অধ্যায়ে বিজ্ঞানীর নামের অভাব নেই, তাহলে আমরা স্পেসিফিক বিজ্ঞানীর নাম মনে রাখবো, সবগুলো মনে রাখার দরকার নেই। আমরা যেগুলো রাখবে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলোই মনে রাখবো। তাহলে এটা গেল আমাদের কি, আমাদের রাইবোসোম নামকরণ কে করছে, ঠিক আছে? সরি, এটা হচ্ছে রাইবোসোম আবিষ্কার, এটা হচ্ছে রাইবোসোম আবিষ্কার। রাইবোসোম আবিষ্কার করছে হচ্ছে জর্জ প্যারেট, কিন্তু রাইবোসোম নামকরণ আমরা বললাম না, রাইবোসোমের আগের নাম ছিল মাইক্রোসোম, তাহলে মাইক্রোসোম নামকরণ করছে আলবার্ট ক্লড, এবং রাইবোসোম নামকরণ করছে আমাদের রবার্টস। তাহলে দিয়ে রাইবোসোম, দিয়ে আমাদের রবার্টস, আমরা এভাবে মনে রাখতে পারবো। তাহলে একটা হচ্ছে নামকরণ, একটা হচ্ছে আবিষ্কারক। আবিষ্কারক হচ্ছে জর্জ প্যারেট আর নামকরণ হচ্ছে রবার্টস। তিনজন বিজ্ঞানীর নাম আমরা এখানে পেলাম। এরপরে যদি আমরা যাই, সবচেয়ে ক্ষুদ্রাকার রাইবোসোম বলা হচ্ছে আমাদের আরএনপিকে। আরএনপি অর্থাৎ এটা হচ্ছে আমাদের রাইবোনিউক্লিয় প্রোটিন। এই যে আর দিয়ে রাইবো, এন দিয়ে নিউক্লিয়, পি দিয়ে প্রোটিন, রাইবোনিউক্লিয় প্রোটিন। এই কণায় অর্থাৎ এই কণাতে আমাদের সবচেয়ে ক্ষুদ্রাকার রাইবোসোম আবিষ্কার হয়েছে। এখন এই কণাটা কোথায় কোথায় থাকে সেটা আমাদের লাগবে। সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টে থাকে, মাইটোকন্ড্রিয়ায় থাকে, এবং আরেকটা জিনিস হচ্ছে নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম সেখানে থাকে। তাহলে কনফিউশন যাতে না হয়, আমরা মনে রাখবো মানিকে আরএনপি। তাহলে আরএনপি মানে হচ্ছে এই যে রাইবোনিউক্লিয় প্রোটিন, এই কণাতে আমরা বলেছিলাম ক্ষুদ্র রাইবোসোম আবিষ্কার করা হয়েছে, এবং এই কণাটা কোথায় কোথায় থাকতেছে? ম দিয়ে মাইটোকন্ড্রিয়া, নি দিয়ে নিউক্লিওপ্লাজম, ক দিয়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মানিকে আরএনপি, তার মানে মানিকে দিয়ে তিনটা অঙ্গাণু আমরা মনে রাখবো, ঠিক আছে? এখন রাইবোসোমকে ভৌত গঠনে যদি আমরা যাই, রাইবোসোমের ভৌত গঠনে বলা হচ্ছে রাইবোসোম বহু প্রকার, অনেকগুলো প্রোটিন দিয়ে গঠিত, এবং সেখানে আমাদের আরএনএ, তাহলে আরএনএ কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে, সেটা এই অধ্যায় শেষে আলোচনা আছে। আর দিয়ে হচ্ছে রাইবোসোমাল আরএনএ, এবং অনেকগুলো প্রোটিন দিয়ে আমাদের রাইবোসোমটা গঠিত। তো এই জিনিসটা আমাদের জানলেই হয়েছে। এবং আমাদের রাসায়নিক গঠনে খুব ইম্পর্ট্যান্ট, রাসায়নিক গঠনে প্রধান বলা হচ্ছে রাইবোসোমের প্রধান উপাদান যদি আসে অপশনে, তাহলে কী হবে? প্রোটিন প্লাস আরএনএ, এবং এদের অনুপাত কি থাকবে? 1:1, ঠিক আছে? তাহলে প্রোটিন যতটুকু আমাদের আরএনএও ততটুকুই থাকবে। এটা হচ্ছে আমাদের রাসায়নিক গঠনে আমরা একটা কথা, এবং ভৌত গঠনে আরেকটা কথা মনে রাখবো। এখন আমাদের রাইবোসোমের কাজ, তাহলে আমরা যদি রাইবোসোমের ছবিটা দেখি, তাহলে এই যে রাইবোসোমে কিন্তু 2টা সাব ইউনিট থাকে। তাহলে রাইবোসোমে 2টা সাব ইউনিট থাকে, এখানে দেখানো হয়েছে আমাদের। একটা হচ্ছে আমাদের 40S আর একটা হচ্ছে 60S। এটা হচ্ছে কিন্তু 60S, ঠিক আছে? এছাড়া রাইবোসোমে আমাদের বলছি কি থাকবে? আরএনএ থাকবে। এখানে টিআরএনএ এবং এমআরএনএ 2টা এসে যুক্ত হয়েছে, এবং এগুলো কিন্তু রাইবোসোমার আরএনএকে নিয়ে আসে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে নতুন প্রোটিন যুক্ত হয়েছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের অবস্থান দেখানো হয়েছে, কোনটা কোথায় থাকে। আমরা এখন রাইবোসোমের কাজে যদি চলে আসি, রাইবোসোমের মেইন কাজ যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, আমরা বলবো হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। অর্থাৎ রাইবোসোমের আরেকটা নাম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। তাহলে প্রোটিন তৈরি করবে আমাদের রাইবোসোম, এটা হচ্ছে মেইন কাজ। এবং আরও অনেকগুলো কাজ আছে। রাইবোসোম হচ্ছে ফসফোরাইলেশন করে, ঠিক আছে? সাইটোক্রোম উৎপন্ন করে, এবং সেটা আমাদের স্নেহ বিপাকে সাহায্য করে। তাহলে অনেকগুলো জিনিস আমরা একসাথে মনে রাখবো। সেটা হচ্ছে রাইবোসোমে পিএফসি, তাহলে এটা আমরা পড়তেছি রাইবোসোমের কাজ, আমরা বলবো রাইবোসোমে পিএফসি। তাহলে পি দিয়ে আমরা বোঝাচ্ছি প্রোটিন তৈরি করবে, পি দিয়ে প্রোটিন তৈরি করবে বা প্রোটিন সংশ্লেষণ করবে, বা এটাকে আমরা বলতে চাই প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে? পি দিয়ে প্রোটিন ফ্যাক্টরি, আমরা বলেছি রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এরপর এফ দিয়ে আমরা বোঝাবো ফসফোরাইলেশন, এফ হচ্ছে ফসফোরাইলেশন করবে রাইবোসোম। সি দিয়ে আমাদের সাইটোক্রোম তৈরি করবে, সি দিয়ে হচ্ছে সাইটোক্রোম তৈরি করবে রাইবোসোম।
এবং সি দিয়ে আমরা মনে রাখবো আরেকটা স্নেহ বিপাক। স্নেহ বিপাকে সাহায্য করবে, লিপিড বা স্নেহ জাতীয় খাদ্য বিপাকে সাহায্য করবে। তাহলে এই 3-4টা কথা আমাদের রাইবোসোমের কাজের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। এরপরে আমরা যদি যাই আরেকটা অঙ্গাণু, সেটা হচ্ছে গলগি বডি, ঠিক আছে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্গাণু হচ্ছে গলগি বডি। তাহলে আমরা যখন জিরিবিহীন অঙ্গাণু পড়েছিলাম তখন কিন্তু আমরা ওই যে প্রথম মামাই সেরাত, সেখানে কিন্তু গ দিয়ে কোনো অক্ষর ছিল না, তার মানে এটা আমাদের জিরিবদ্ধ, ঠিক আছে, জিরিবদ্ধ অঙ্গাণু। এবং এটা কয়স্তরী, এটা আমাদের মনে রাখতে হবে, এটা দ্বিস্তরী, মনে রাখতে হবে দ্বিস্তরী। আমরা পরবর্তীতে কোনটা একস্তরী কোনটা দ্বিস্তরী আমরা একত্র করে দেব। এখন আমরা জাস্ট মনে রাখবো আলাদা আলাদা করে। গলগি বডি হচ্ছে আমাদের দ্বিস্তরী অঙ্গাণু এবং সেটা জিরিবদ্ধ অঙ্গাণু। এখন আমাদের সর্বপ্রথম গলগি এই যে বডি, এই অঙ্গাণুটা সর্বপ্রথম দেখতে পান আমাদের ক্যামিরো গলগি। তার নাম অনুসারে কিন্তু গলগি বডি নামটা আসছে। এবং সেটা তিনি কোথায় দেখতে পান? পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে। তাহলে এই দুইটা প্রাণীর স্নায়ুকোষে আমাদের গলগি বডি প্রথম পর্যবেক্ষণ করে ক্যামিরো গলগি, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট আরেকটা এমসিকিউ, যে গলগি বডি কোত্থেকে সৃষ্টি হয়। গলগি বডি সৃষ্টি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER, অর্থাৎ আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা এর পরেই পড়বো, যে আরেকটা অঙ্গাণু হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাও জিরিবদ্ধ। তার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের রাইবোসোম সৃষ্টি হচ্ছে। এবং এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ এবং অমসৃণ। আমাদের মনে রাখতে হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোসোম সৃষ্টি হয়, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোসোম সৃষ্টি হয়। তাহলে রাইবোসোমের কিন্তু অনেকগুলো নাম। আমরা যেরকম বলেছি আমাদের সাইটোপ্লাজমের যে মাতৃকা তাকে বলা হয় হায়ালোপ্লাজম বা সাইটোসল, এবং সাইটোসল আবিষ্কার করছে লার্ডি। এখানেও আমাদের গলগি বডির অনেকগুলো নাম। তার প্রথম নাম হচ্ছে ডিকটায়োসোম, পরেরটা হচ্ছে আমাদের ইডিওসোম, এবং আরেকটা নাম হচ্ছে লাইপোকন্ড্রিয়া। তাহলে এটা থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ হয়, এবং মেডিকেলে আমাদের এমসিকিউ আসছে যে কোনটি গলগি বডি নয়। এই তিনটার সাথে আমাদের অপশনে দিয়েছিল ক্যামিরো গলগি। তাহলে অবশ্যই ক্যামিরো গলগি উত্তর হবে, কারণ ক্যামিরো গলগি হচ্ছে আবিষ্কার করছে, আবিষ্কারকের নাম। আর এই তিনটে হচ্ছে আমাদের গলগি বডির আরেকটা নাম। তাহলে খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে গলগি বডির আমাদের যদি হচ্ছে আমরা ছবিটা দেখি, গলগি বডিতে কী কী থাকতেছে, ঠিক আছে। গলগি বডিতে কী কী থাকতেছে আমরা যদি ছবিটা দেখি, দেখো গলগি বডিতে আমাদের সিস্টার্নি থাকবে, ঠিক আছে। গলগি বডিতে আমাদের সিস্টার্নি থাকবে, আমাদের ভ্যাসিকল থাকবে। এবং আমাদের এখানে আমরা বলেছিলাম এই যে গলগি বডিটা কোত্থেকে আমাদের উৎপন্ন হচ্ছে, এই যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডিটা উৎপন্ন হচ্ছে। তাহলে আমাদের এই যে গলগি বডির ভৌত গঠনে আমরা বা রাসায়নিক গঠনে আমরা কিন্তু অনেকগুলা কথা পাচ্ছি। একটা হচ্ছে আমাদের সিস্টার্নি বা চ্যাপ্টাথোরি। আমরা প্রকারভেদে গিয়ে দেখব গলগি বডি হচ্ছে 3 প্রকার। কি আমাদের আমরা CVV দিয়ে মনে রাখবো, সি দিয়ে হচ্ছে আমাদের সিস্টার্নি, যেটা আমাদেরকে বলা হয় চ্যাপ্টাথোরি, ঠিক আছে। গলগি বডির যে চ্যাপ্টাথোরি সেটা হচ্ছে সিস্টার্নি। এবং ভি দিয়ে আমরা মনে রাখবো ভ্যাসিকল, ভি দিয়ে ভ্যাসিকল হচ্ছে আমাদের ছোট গহ্বর। আরেকটা ভি দিয়ে হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউল বলতে বোঝায়, ভ্যাকিউল মানে হচ্ছে বড়, ঠিক আছে, বড় গহ্বর। তাহলে ভ্যাকিউল হচ্ছে বড় গহ্বর, ভ্যাসিকল হচ্ছে ছোট গহ্বর, এবং সিস্টার্নি হচ্ছে চ্যাপ্টাথোরি। CVV দিয়ে মনে রাখবো। এগুলো হচ্ছে গলগি বডির প্রকারভেদ, ঠিক আছে। এবং গলগি বডির রাসায়নিক গঠনে যখন আমরা যাব, রাসায়নিক গঠনের মধ্যে আমাদের মনে রাখতেই হবে যে এখানে 60% প্রোটিন থাকে। গলগি বডিতে 60% প্রোটিন থাকে এবং 40% আমাদের ফসফোলিপিড থাকে। তাহলে এখানে কিন্তু কার্বোহাইড্রেট নাই, খেয়াল রাখতে হবে। 60% প্রোটিন, 40% ফসফোলিপিড। এছাড়া আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু অন্যান্য উপাদানও থাকে। আমরা KFC দিয়ে মনে রাখবো, KFC আমরা জানি। তাহলে কে দিয়ে আমরা মনে রাখবো এখানে ভিটামিন K থাকে,
তাহলে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট, কোন অঙ্গাণুতে ভিটামিন কে থাকে, সেটা হচ্ছে আমাদের গলগি বডি। এরপর এফ দিয়ে আমরা মনে রাখবো ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড থাকবে এখানে। এবং সি দিয়ে আমরা মনে রাখবো ক্যারাটিনয়েড, সি দিয়ে মনে রাখবো আমরা ক্যারোটিনয়েড, ক্যারোটিনয়েড, ঠিক আছে। ক্যারোটিন থেকে ক্যারোটিনয়েড, কমর আকৃতি, কমলা রঙের যে বস্তু, সেখান থেকে ক্যারোটিনয়েড আসছে। তাহলে এই তিনটা পদার্থ আমাদের কোথায় থাকতেছে? গলগি বডিতে থাকতেছে। এটা কিন্তু আমাদের রাসায়নিক গঠন। এখন গলগি বডির কাজে যদি আমরা আসি, আমরা একটু আগে বলেছিলাম রাইবোসোমের 1 নাম্বার কাজ যদি বলি আমরা, সেটা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। আর এটাতে আমরা বলবো এটা হচ্ছে আমাদের, তাহলে গলগি বডির কাজের প্রথম কথা হচ্ছে এটা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে কোনটা কোন ফ্যাক্টরি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবং এটা আমাদের এই জিনিসটা আমাদের কি করবে, আমাদের লাইসোসোম তৈরি করবে এবং ভিটামিন তৈরি করবে। তাহলে আমাদের লাইসোসোম গলগি বডি তৈরি করে লাইসোসোম, তাহলে উৎপন্ন হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এবং তৈরি করে হচ্ছে লাইসোসোম, ঠিক আছে। এবং আমাদের খুব ইম্পর্ট্যান্ট, কোষ বিভাজন যখন হবে তখন কিন্তু কোষ প্লেট তৈরি হইতে হয়। সেই কোষ প্লেট তৈরি করবে আমাদের গলগি বডি, কোষ প্লেট তৈরি করবে গলগি বডি। এবং খুবই ইম্পর্ট্যান্ট এখানে কোষের প্যাকেজিং কেন্দ্র, অর্থাৎ কোষের মধ্যে যে জিনিসগুলো সেগুলোকে প্যাকেট করে, এজন্য বলা হয় কোষের প্যাকেজিং কেন্দ্র হচ্ছে আমাদের গলগি বডি। গলগি বডি হচ্ছে কোষের প্যাকেজিং কেন্দ্র। এছাড়া আমাদের গলগি বডির একটা কেন্দ্রীয় অংশ থাকে, সেই কেন্দ্রীয় অংশ ভেসিকল কোষের পরিধির দিক পর্যন্ত নিয়ে যায়। অর্থাৎ একটা কেন্দ্র থেকে আমাদের পরিধি পর্যন্ত একটা আমাদের হচ্ছে সতর্কতা অবলম্বন করা হয়, যার কারণে যেটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আমাদের গলগি বডিতে। অনেকগুলো নাম চলে আসতেছে, আমরা বলতেছি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আমরা বলতেছি প্যাকেজিং কেন্দ্র এবং ট্রাফিক পুলিশ, সবগুলোই কি গলগি বডির আমরা এখানে হচ্ছে উপাধি দিচ্ছি, হ্যাঁ, উপাধি দিচ্ছি। এরপরে আমরা আরও খুব ইম্পর্ট্যান্ট যেটা, এটা প্রোটিন তৈরি করতে পারে, তাহলে প্রোটিন তৈরি করতে পারে এবং ভিটামিন সি সঞ্চয় করে। প্রোটিন তৈরি করে না, প্রোটিন তো তৈরি করবে রাইবোসোম। এখানে বলা হচ্ছে প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করবে, প্রোটিন সঞ্চয় এবং ভিটামিন সি সঞ্চয়, ঠিক আছে। এরপর খুবই ইম্পর্ট্যান্ট যেটা শুক্রাণুর অ্যাক্রোসোম গঠন, এটা বারবার আসছে এমসিকিউ, আমাদের যে শুক্রাণুর অ্যাক্রোসোম গঠন করে আমাদের এই গলগি বডি, ঠিক আছে, গঠনে সহায়তা করে, শুক্রাণুর অ্যাক্রোসোম গঠনে সহায়তা করে। এতটুকু হচ্ছে গলগি বডির কাজ, খুবই ইম্পর্ট্যান্ট, ভালোভাবে পড়বা।